বাবা গুরু মুর্শিদ গানের এই আসর, উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত, আইসো গো মা সরস্বতী কণ্ঠে করো বল। পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, চারিদিকে সুধী জনে জানাই সালাম। দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলে চলো যাই চড়কের মেলা। বহুবার প্ল্যান করে প্ল্যান ভ্যাস্তানোর পর আলটিমেট আমরা আজকে একটা সিরিয়াসলি ডে ট্রিপে এসেছি, যেটা আজিমগঞ্জ। আজিমগঞ্জে কিভাবে আসবেন? আজিমগঞ্জ স্টেশনের একেবারে কাছে, আজিমগঞ্জ জাংশন স্টেশনে আপনারা নামতে পারেন। কলকাতা থেকে কিভাবে আসবেন একটু হোয়ার ইজ মাই ট্রেনে চেক করে নেবেন। আর না হলে জিয়াগঞ্জ স্টেশন, শিয়ালদা থেকে লালগোলা আসার যে কোনো গাড়িতে জিয়াগঞ্জ নামুন, জিয়াগঞ্জ থেকে ঘাটটা পেরোলেই আজিমগঞ্জ, এবং আজিমগঞ্জ চলে আসুন। তো আজিমগঞ্জের প্ল্যানিংটা আমরা এভাবে করেছি, বড়নগর বা যেটাকে আমরা বলি বাংলার বারাণসী, কেন বলি সেটা আস্তে আস্তে জানতে পারবেন। সেই জায়গাটা আগে ঘুরে নেব, কারণ এটা কাছাকাছি। আর কিরিটেশ্বরী মন্দিরটা একটু দূরে, সেটা আমরা পরে ঘুরবো। কিরিটেশ্বরী মন্দির আর ডাহাপাড়া এই দুটো পড়বে একই রুটে এবং দূরে। আর এখানে মোটামুটি টোটো আপনারা বুক করে নিতে পারেন। এই সমস্ত জায়গাগুলো 500-র আশপাশে ভাড়া পড়ে। ডাহাপাড়া গেলে হয়তো একটু বেশি পড়তে পারে। আর আমরা কার সাথে ঘুরবো না ঘুরবো সেগুলো ঠিক করে তার ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কত কি পড়ছে সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। কত কি পড়ছে আমরা সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কেমন ঘুরিয়েছে সেটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ এখনই তো বলতে পারবো না কেমন ঘুরিয়েছে। আর কি, চলুন চষাখালী আজিমগঞ্জ। আজিমগঞ্জে আমরা ঘোরার শুরুয়াত করলাম হচ্ছে পঞ্চমুখী শিব মন্দির দিয়ে। পঞ্চমুখী শিব মন্দির একটা লিঙ্গে শিব ঠাকুরের মুখ 5 দিকে রয়েছে, যেন উনি 5 দিককে উনি দেখতে পাচ্ছেন। আর তার থেকেও বড় কথা, এই যে মন্দিরটা সংস্কার হয়েছে, সংস্কার হতে হতে অনেক কিছু চলে গেছে, কিন্তু এখনো মেইন যে ফ্রেস্কো গুলো টেরাকোটার সেগুলো দেখা যাচ্ছে এবং বেশ সুন্দর লাগছে। ভ্রমণে শুরু করুন পঞ্চমুখী শিব মন্দির দিয়ে। পঞ্চমুখী শিব মন্দির এটা ধনুলাল নলাক্ষা অ্যাকচুয়ালি টাইটেল, বোধহয় 9 লাখ টাকার মালিক ছিলেন, সেই জন্য 9 লাক্ষার টাইটেল। তো 9 লাক্ষা উনি প্রতিষ্ঠিত করেন 1347 বঙ্গাব্দে। এখনো অবধি এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন 9 লাক্ষা ফ্যামিলি। মজার বিষয় হচ্ছে এই পঞ্চমুখী শিব মন্দিরটা গঙ্গার একেবারে কাছে, আর আজিমগঞ্জে গঙ্গার একেবারে পাশ দিয়ে প্রচুর শিব মন্দির আছে, যার জন্য আজিমগঞ্জকে বাংলার বারাণসীও বলা হয়। আজিমগঞ্জের প্রাণকেন্দ্রটাই আজকে বন্ধ। আসলে আজিমগঞ্জ আসা হচ্ছে আমাদের এই চার বাংলা মূর্তিগুলো দেখার জন্য, এই মন্দিরগুলো দেখার জন্য, কিন্তু এসে শুনলাম গত 6 মাস ধরে এই রানী ভবানীর চার বাংলা মূর্তি কমপ্লেক্সের বা মন্দির কমপ্লেক্সটা বন্ধ রয়েছে। এটা এখন সারানো হচ্ছে। এখন সারানোর পর কারুকার্য থাকবে নাকি সংস্কারের গুতো সব উড়ে যাবে সে তো বলতে পারছি না, তবে সারানো চলছে, চোখে দেখতে পাচ্ছি, যার জন্য কমপ্লেক্সের ভেতরে ঢোকা যাচ্ছে না। বাইরে থেকে যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে অসাধারণের টেরাকোটা গুলো। আর টেরাকোটা মানে বলা যায় একটা গোটাগুটি 5 ফুট হাইটের শিব মূর্তি এখানে রয়েছে। মন্দিরের গায়ে আরো অনেক রকমের অলঙ্করণ রয়েছে। আমরা আরেকবার ভিজিট করব চার বাংলা মন্দিরটা স্পেশালি দেখার জন্য। কিন্তু যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রানী ভবানী বোধহয় আমাদের বাংলার ইতিহাসের সবথেকে অবহেলিত নারী। তার কারণ কি সেই বিশ্লেষণটা আপনাদের মধ্যে যারা ঐতিহাসিক আছেন তারা বলতে পারবেন, কিন্তু রানী ভবানীর ইতিহাস বাংলা বইতে একেবারেই পড়ানো হয় না। কিন্তু দু একজন শক্তিশালী জমিদারের কথা যদি ওঠে বা রাজার কথা যদি ওঠে, তাহলে রানী ভবানী ছিলেন তাদের মধ্যে একজন। এই মন্দির কমপ্লেক্সে
উনি মন্দিরগুলো স্থাপন করেছিলেন কাশীর বিশ্বনাথ বা বারাণসীর অনুকরণে, এবং গঙ্গার একেবারে পাশে। একটা সময়ে 108টা শিব মন্দির ছিল, এখন 4টে মতোই দেখতে পাওয়া যায়। আর মজার বিষয় হচ্ছে এই পাশে রানী ভবানীর কন্যা তারাসুন্দরী দেবীর স্থাপন করা মন্দিরগুলোও দেখা যায়। যাই হোক, চলুন এটা যখন দেখা যাচ্ছে না, বাকিগুলো দেখে আসি। আমরা যদি এইগুলোকে রক্ষা করতে না পারি, মুর্শিদাবাদ অঞ্চলের এই ইতিহাসকে রক্ষা করতে না পারি, একদিন আস্তে আস্তে আমাদের বাঙালির মেইন বাজুদটাই চলে যাবে। তখন আর কি নিয়ে কান্নাকাটি করব, কি বা দেখার থাকবে। ও গঞ্জার সিরল সিরল পাতে গঞ্জা খাইয়া মগ্ন হইয়া বাহ, নাচে কি সুন্দর! রানী ভবানীশ্বর মন্দির, বিষ্ণু অবতার। এইদিকে এদিকে তোর হচ্ছে আমার নাচে দেবী দুর্গা মাঝে। ও গঞ্জার সিরল সিরল পাতে গঞ্জার সিরল সিরল। এই মন্দির কমপ্লেক্সটিও রানী ভবানীর দ্বারাই প্রতিষ্ঠিত। আসলে এই অঞ্চলে বহু পুরনো মন্দির রানী ভবানীর আমলের দেখতে পাওয়া যায়। কোথাও কোথাও বলা হয় যে এই মন্দির নাকি ওনার কন্যা তারাসুন্দরী দেবীর স্থাপন করা। এর ঠিক পিছনে আরেকটা বিল্ডিং আছে, মানে পিছনে না, পাশের একটা বিল্ডিং আছে, সেটা অবশ্য খানিকটা নতুন হয়ে গেছে। এই জায়গাটাতে এলে এই মন্দিরগুলোকে অবশ্যই দেখবেন। কি তার কাজ! আহা, পঙ্খের কাজ, তার সাথে টেরাকোটার কাজ, আর তার সাথে এত সুন্দর একটা কালার মন্দিরের। এগুলো না দেখলে 2 বছর 3 বছর পর আর দেখতে পাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এসে দেখে ছবি তুলে নিন। কে বলতে পারে হয়তো আমাদের ছেলেমেয়েরা আর এগুলো দেখতেই পেলো না, যে হারে সংস্কারের গুঁতো দেখছি। জানি না সংস্কার করতে গিয়ে সবকিছু চাপা দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ কিনা। যাই হোক, এই মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো। ওই আর একখানা মন্দির, এইরকমই 108টা মন্দির ছিল। আর রাজরাজেশ্বরী দেবীর মন্দির। এখন যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রাজরাজেশ্বরীর মন্দির। প্রায় 300 বছর আগে রানী ভবানী এই মন্দির স্থাপন করে গেছেন। এবং এই যে মন্দির কমপ্লেক্স বলুন বা এতক্ষণ ধরে যে মন্দিরগুলো আমরা দেখতে দেখতে আসছি, এই পুরো পাড়াটার নামই হচ্ছে ভবানী পাড়া। আর মজার বিষয় হচ্ছে এই পুরো জায়গাটা জুড়ে 108টা শিব মন্দির, আর চারিদিকে শিব মন্দির ছিল, আর মাঝখানে এই মন্দিরটি ছিল। পরবর্তীকালে এই মন্দিরগুলো ধূলিসাৎ হয়ে যায় এবং ওনাদের এখনকার যারা এস্টেটের উত্তরাধিকারী রয়েছেন, তারা এই মন্দিরগুলোকে উদ্ধার করেন এবং বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করেন। রাজরাজেশ্বরী মাতা আসলে দুর্গা দেবীরই রূপ। এবার মজার বিষয় যেটা, রাজরাজেশ্বরী মাতার ছবি তোলা এখানে নিষিদ্ধ, কিন্তু এখানে ভোগ গ্রহণের সুব্যবস্থা আছে। 125 টাকা করে তার টিকিট। একমাত্র এই মুহূর্তে 2024 সালে এই জুলাই মাসে এই মুহূর্তে রাজরাজেশ্বরীর মন্দিরটাই ঠিকঠাক ভাবে খোলা রয়েছে। বাকি সমস্ত মন্দিরগুলোর সংস্কার হচ্ছে বলে ভেতরে ঢোকা যাচ্ছে না, সবই বাইরে থেকে দেখা যাচ্ছে। বলা যায় মোটামুটি 2-3 মাসের মধ্যে সব মন্দিরগুলোই সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বড়নগর। আর বড়নগর এই জায়গাটাকেই বলা হয় বাংলার বারাণসী, কারণ এত মন্দির, এত সুন্দর করে সাজানো জায়গা। ওখানে আমরা একটা ভাঙা ঘরও পেয়েছি, যেটা ছিল ওনাদের স্নান ঘর এবং দেব কক্ষের ভোগের ঘর। जलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालं प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीशचर्माम्बरं मुण्डमालं ইংরেজির বাংলো শব্দটা কোথা থেকে এসেছে জানেন? এই যে পিছনে দেখা যাচ্ছে, এইরকম বাংলা থেকে বাংলো এসেছে।
এই বাংলা একেবারে বাঙালির নিজস্ব রীতিতে বানানো একটা মন্দির, যেখানে আর্কিটেক্টটা খেয়াল করে দেখুন ওপরের চালটা যেন অনেকটা নিচে নেমে এসেছে, যাতে দুপুরবেলার ভয়ানক রোদটা সরাসরি ভিতরে না যেতে পারে। আর এই রকম বাংলা টাইপের মন্দিরগুলো যখন পাশাপাশি দুটো জুড়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে সেটা জোড় বাংলো। এরকম জোড় বাংলো মন্দির আপনারা শুধুমাত্র বিষ্ণুপুরেই দেখতে পাবেন তা না, আমাদের অবশ্য বিষ্ণুপুরের ভিডিও আছে, ডেসক্রিপশন বক্স বা আই বটম কোথাও না কোথাও দিয়ে দেব। কিন্তু আজিমগঞ্জে এইরকম একটা জোড় বাংলো দেখতে পাওয়া যায়, যেটা অসাধারণ সুন্দর। অবশ্যই একবার এসে নিজের চোখে দেখে যান। এখানে 3টে শিব মূর্তি রয়েছে, অ্যাকচুয়ালি মূর্তি না, শিবলিঙ্গ রয়েছে, যেটা ভিতরে আমরা বেরোনোর সময় দেখতে পাবো। আর তার সাথে অসাধারণ তার কাজ, মানে টেরাকোটার যে কি সুন্দর কাজ এখনো রয়েছে। যত তাড়াতাড়ি পারেন দেখে যান, কে বলতে পারে 2-3 বছরের পর সংস্কারের গুতোয় সব গুলিয়ে যেতে পারে। কতটা পুরনো একটা আর্কিটেক্ট বোঝা যায় তার ইট আর তার মশলার পরিমাণ দেখে। এইখানে দেখুন বেশ পাতলা পাতলা ইট এবং ভেতরে বেশি বেশি মশলা। এখন আমরা মোটা মোটা ইট দিই, ভেতরে কম কম মশলা দিই। আর একটা বিশাল সুন্দর জিনিস হচ্ছে বাংলার এই মন্দিরগুলোর স্ট্রাকচারে মাটির কাঁচা অবস্থাতে ফ্রেস্কোগুলো বানানো হতো, এই ঠিক পিছনটাতে রয়েছে। এই যে কাঁচা অবস্থায় এই ফ্রেস্কোগুলো বানিয়ে তাকে সুরকি দিয়ে সেট করা। अनाथ पादारविन्दं भजन्ति हलोके परेव नराणाम् तावत् सुखं शान्ति सन्तापनाशं বাইরে থেকে শুনে যেটা এসেছিলাম সেটাই ঠিক, এটাই গরুর বৃদ্ধাশ্রম। এখানে অসহায় অনাথ গরুদের নিয়ে এসে সেবা করা হয় শেষ অবধি, নিঃস্বার্থভাবে। এর সাথে দুধের কোনো সম্পর্ক নেই, কোনো রকম কোনো ব্যবসায়িক ইয়ে নেই। যদি কোনোদিন আজিমগঞ্জ ঘোরেন তাহলে একবার অবশ্যই এই জায়গাটাও ঘুরে যাবেন। পশুপ্রেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। যারা যারা পশুপ্রেমিক আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা একটু পশুপ্রেমিক আছি, তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আর এটা পুরোপুরি জৈন কমিউনিটির ট্রাস্টের টাকাতেই চলে, এমন নয় যে এখানে কোনো মানে সরকারি সাহায্য আছে বা কিছু, মানে আমি এখান থেকেই জানলাম। এবং হ্যাঁ, এখানে গরুর ভীষণ ভালো ব্যবস্থা, তাদের খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, আর সারাক্ষণ এই গেটটা বন্ধ রাখতে হয়, না হলে আবার তারা পালিয়েও যায়। তারপরে একটা দেখলাম খোড়া গরু ওখানে রয়েছে, তারও খাবার দাবার সব কিছুর ব্যবস্থাই আছে। মোদ্দা কথা হচ্ছে এটা গরুর বৃদ্ধাশ্রম। আর একটা জিনিস কৌশিক, আমি এখানে জিজ্ঞাসা করলাম যে জৈন কমিউনিটি এখানে আছেন এখনো অনেকে, নাকি তারা সব এদিক ওদিক হয়ে গেছে? বেশিরভাগই ব্যবসার সূত্রে এদিক ওদিক চলে গেছে। ম্যাক্সিমাম জৈনদের যারা মুর্শিদাবাদে আজ থেকে 300 বছর 350 বছর আগে যখন মুর্শিদাবাদ সেই যুগের মুর্শিদাবাদ ছিল, মানে মুর্শিদাবাদ যখন মুকসুদাবাদ ছিল, হ্যাঁ মুর্শিদাবাদ ও সেটারও ভিডিও আছে, দেখে নেবেন, ডেসক্রিপশনে থাকবে লিংক। হ্যাঁ, তো মুর্শিদাবাদ যখন মুকসুদাবাদ ছিল সেই সময় যারা বিজনেসের কাজে এসেছিলেন তারা তাদের রুটটা কিন্তু এখন এখানেই পোঁতা, তারা এখানেই রুটেডেড। কিন্তু যেটা মজার বিষয়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আর একটা কথা না বলে পারছি না, এই আজিমগঞ্জ একটা সময় সুবে বাংলার একেবারে বিজনেসের খনি ছিল, প্রচুর বিজনেস হতো এখান থেকে। যাই হোক, প্রচন্ড গরম, আমাদের মতন ভুল করবেন না, শীতকালে আসুন। পুজোর পর থেকে রংদোল অবধি যত খুশি আসুন, পুজোর আগে আসবেন না, বড্ড গরম, ভুল করেও আসবেন না, বড্ড গরম। খুব গরম লাগছে। এবার পরের জায়গা কোথায় যাচ্ছি? পরের জায়গা বোধহয় কিরেটেশ্বরী মন্দির। मूलं तुरीयं गिरा ज्ञान गोतीतमीशं गिरीशम् महाकाल कालं कृपालं गुणागार संसार पारं नतोऽहम्। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিরিটেশ্বরী মাতা মন্দিরে। তো কিরিটেশ্বরী মাতার মন্দির এই জায়গাটা 51 পীঠের একটি পীঠ। এখানে সেই যে যখন শিব ঠাকুর সতীকে কাঁধে নিয়ে নাচানাচি করছিলেন, যখন সতী দেহ রেখেছিল, সেই সময় বিষ্ণুর চক্রে যখন সতীর দেহ খণ্ড হচ্ছিল,
তখন এখানে পড়েছিল কপাল থেকে মুকুটের অংশ। তো তাকে সাধু বাংলায় বলে কিরিট, মানে আমরা যারা এ যুগের মানুষ কিরিট মানে বুঝতে গেলে দাঁত ভেঙে ফেলি, তাদের জন্য বলে দিচ্ছি কিরিট মানে হচ্ছে কপালের অংশ। তো এই জায়গাতে চারিদিকে শিব মন্দির এবং এটা মায়ের আদি মন্দির। আদি মন্দিরে এখন মায়ের শিলা রেখে পুজো হয়, আর ঠিক পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেখানে শিলাটারই পুজো হয়। শিলার ছবি দেখতে পাবেন। আর খুব কপাল ভালো থাকলে কোনো অমাবস্যায় যদি আসেন, কাপড় বদলানোর সময় আপনি শিলাকেও দেখতে পাবেন। আর আরেকটা বিষয়, এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সকাল 9টার মধ্যে আসতে হবে ভোগ খাওয়ার জন্য। মাছ ভোগ 120, নিরামিষ ভোগ 100। এইরকম মন্দিরগুলো যে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেটা এর একটা ভালো প্রমাণ। না, আমরা আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ইতিহাসগুলোকে ভুলতে বসেছি। এইরকম ভাবে কত কত মন্দির চলে গেছে কালের গর্ভে, যে মন্দিরগুলোর গায়ে হয়তো ছিল সেই যুগের মানুষদের ইতিহাস, সেই যুগের মানুষদের সংস্কৃতি। যাই হোক, কিরিটেশ্বরী মাতার মন্দিরের আশপাশে আপনি বেশ 2-3টে পুরনো মন্দির পাবেন, যে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা মন্দিরকে তো প্রায় গাছ কবল, মানে একদম কবলে নিয়ে নিয়েছে। তো সেই ধরনের মন্দিরগুলোর একটা অন্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই মন্দিরগুলো দেখলে বোঝা যায় ঠিক কত প্রাচীন যুগ থেকে এখানে পুজোটা হয়। এই মন্দিরগুলোই অ্যাকচুয়ালি দলিলের মতন আমাদের সামনে দাঁড়িয়ে থাকে যে ইতিহাসটা ঠিক কী রকম ছিল এখানকার সেই সময়টা। যাই হোক, কিছু তো করার নেই, আমরা তো বাঁচাতে পারছি না, সেগুলোকে তো মেনে নিতে হবে। চলুন। একটা বিষয় কি বলতো কৌশিক, কি? মন্দিরকে রক্ষা করা কিন্তু ভগবানের জন্য নয়। অবশ্যই নয়, মন্দিরকে রক্ষা করা আমাদের ইতিহাস, আমাদের কালচার, এটাই আমাদের আমাদের কালচার, সংস্কৃতি। আমাদের অবশ্যই। এবং আপনারা যারা দেখছেন তারা যেন এটা ভাববেন না সেটা শুধু মন্দিরে, সেটা মন্দির, মসজিদ, গির্জা, এই সমস্ত জিনিসগুলোতেই। একেবারে। কারণ সেই সময়ের যে কি ছিল, কতখানি ছিল, সেই পুরো বিষয়টা যদি জানতে হয় তাহলে এদিকে ফিরতেই হবে, এগুলো দেখতেই হবে। আর এইগুলোই আস্তে আস্তে যদি চলে যায় তাহলে আমাদের সব কিছু চলে গেল, আমাদের আর কিছুই রইল না, সংস্কৃতি পুরোটাই চলে গেল। কিন্তু হ্যাঁ, আমাদের মতন যারা এনভায়রনমেন্টালিস্ট তারা বলবে বেশ হয়েছে, গাছে সব কবলে নিয়ে নিচ্ছে। কেন? কারণ গাছই তো ছিল, আমরা তো বানিয়েছিলাম, আবার প্রকৃতি নিজের দখলে নিয়ে নিচ্ছে, রিসাইকেল হচ্ছে। তো এটা একটা কন্ট্রাস্ট, এটা একটা চলতে থাকবে, কিন্তু তার মধ্যেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যদি না বাঁচিয়ে রাখতে পারি, যদি আমরা কোথাও এক ফোঁটা এদিক ওদিক করে ফেলি, তাহলে আমাদের নাতি নাতনিরা যদি আমাদের প্রশ্ন করে, আমরা তো দেখলাম না, তখন কি উত্তর দেবো? এই মন্দির হলো মাতা শ্রী কিরিটেশ্বরী দেবীর গুপ্ত মন্দির। এবার অনেকে বলেন যে কিরিটটা নাকি এখানে পড়েছিল, আবার কেউ কেউ বলেন কিরিট ওখানে পড়েছিল। যাই হোক, সেই নিয়ে একটা রয়েছে, মানে তর্কাতর্কি রয়েছে। যাই হোক, মাতা কিরিটেশ্বরী মন্দির, এইটাকে গুপ্ত মন্দির বলা হয়। তার মানে যত রকমের গুপ্ত মন্দির আমি অন্তত দেখেছি, সবই তার সেখানে গুপ্তভাবে তন্ত্র সাধনা করা হতো, এবং সেটা বেশ মানে নিরিবিলি জায়গায় যতটা পারা যায় তাকে গোপন রাখা যায়। এবার সেটা বিভিন্ন কারণে হতে পারে, কখনো সেটা বর্গী হামলায় হতে পারে, কখনো সেটা মুসলিম আক্রমণের জন্য হতে পারে, কখনো কোনো রাজার শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য হতে পারে, কখনো গুপ্তভাবে তন্ত্র সাধনার জন্য হতে পারে। তো এটা কি জন্য গুপ্ত মন্দির হয়েছিল এই মন্দির, সে সম্পর্কে কোনো পরিষ্কার লেখা বা কোনো কিছু আমরা এখানে পাইনি। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটা এতটাই নির্জন যে এখানে এলে আপনি দিনের বেলা লিটারালি ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন, এতটাই এই জায়গাটা নির্জন। এই জায়গাটাতে মায়ের কোনো মূর্তি পূজন হয় না, হয় ওই কপালের থেকে কিরিটের অংশ, মানে ওই মুকুটের পুজোটাই এখানে হয়। এবং মোটামুটি 1:30টার পর মন্দিরে শুধু দর্শন হয়, পূজা আর হয় না। এই মন্দিরে মাছ ভোগের ব্যবস্থা আছে, এবং সেটা ফোন নাম্বার আমরা ছবি তুলে নিয়েছি, দিয়ে দেবো আপনাদেরকে। সেই ফোন নাম্বারে ফোন করে আগে থেকে বুক করে আসলে আপনারা ভোগ পাবেন। আর এর চারপাশে কিছু শিব মন্দির তো থাকবেই, যেখানে মা, যেখানে শক্তি সেখানেই শিব। তো
সেই জন্য শিব তো থাকবেনই। আর হ্যাঁ, পুরোনো আমলের শিব মন্দিরগুলো সংস্কারের গুঁতোর হাওয়া লেগেছে এবং টেরাকোটা খুব অল্প স্বল্প দেখতে পাবেন, বেশি দেখতে পাবেন না। কিন্তু মায়ের যদি মূর্তি বা মানে মায়ের যে ভাইব সেটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এই জায়গায় আসুন। চলুন এবার ইচ্ছে রয়েছে বড় কুঠির নলাখা যে মিউজিয়ামটা রয়েছে সেটা দেখার, যদি খোলা থাকে, কারণ আজকে আজিমগঞ্জে এসে বহু কিছু আমরা খোলা পাইনি। চলুন দেখা যাক। আর কি, আমরা ঘুরতে ঘুরতে আজিমগঞ্জের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। দুটো জিনিস বলে দিই, সেটা হচ্ছে আজিমগঞ্জ ভুল করেও গরমকালে আসবেন না। একমাত্র তারাই গরমকালে আজিমগঞ্জ আসুন যারা ফাঁকাতে শুধুমাত্র মন্দিরের ফ্রেস্কো দেখতে আসছেন, না হলে আজিমগঞ্জে গরমকালে কিন্তু খুব কষ্ট হবে, ভীষণ গরম পড়ে। শীতকালে আসুন, দারুণ লাগবে। আজিমগঞ্জ থেকে ডাহাপাড়া যাওয়া যায়, ডাহাপাড়া আশ্রম, জগৎবন্ধুর আশ্রম যাওয়া যায়। আমরা যাইনি কারণ আমাদের দেখা ছিল। আপনারা এলে একই টোটোতে কথা বলে সেই জায়গাটাও ঘুরে নিতে পারেন, ভালো লাগবে। আর একটা ভীষণ মানে আমি কাতরভাবে অনুরোধ করছি, সেটা হচ্ছে মন্দিরগুলোকে এবার বাঁচাতে হবে। মন্দিরগুলোকে এবার আর যদি আমরা দেরি করি তাহলে আমাদের নাতি নাতনি দূরে থাক, আমাদের ছেলেপিলেগুলোও দেখতে পাবে না। মন্দিরগুলোকে বাঁচানোর জন্য কি করবেন, সবাই মিলে চলুন একটু আওয়াজ তুলি, যেন এসআই এর কানে অবধি পৌঁছায় যে মন্দিরের গায়ে যত্রতত্র সিমেন্ট লেপে দিলে সেটা সংস্কার হয় না, সেটা সংস্কারের গুঁতো হয়, যাতে আমাদের মন্দিরগুলো হারিয়ে যায়। আপনারা ভিডিওটাকে এতটাই শেয়ার করুন যেন কোনো না কোনো এসআই এর কর্মকর্তার চোখের সামনে গিয়ে দেখা যায় এবং তারা যেন বাধ্য হয় যে মন্দিরগুলোকে এবার ঠিকঠাকভাবে সংরক্ষণ করতে। আর খাওয়া দাওয়ার এখানে ভালো ব্যবস্থা আছে। আজিমগঞ্জ স্টেশনের আশপাশ দিয়েই যেহেতু ঘুরবেন, এখানে হোটেল অনেকেই পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই পেয়ে যাবেন। আর বেশি বকম বকম করে লেন্দি করে লাভটাই বাকি। আপনারা বরং আজিমগঞ্জ ঘুরতে আসুন। কিন্তু ওই যে সেই নলাক্ষা রাজার মন্দিরের কথা, মিউজিয়ামের কথা বলেছিলাম, সেটা কিন্তু বারাকাঠির মধ্যেই, মানে আজিমগঞ্জের বিখ্যাত বারাকাঠি, যেখানে রাজারা থাকে। আমরা ভিখিরি মানুষ, তাই থাকতে পারলাম না, হবে পরে কোনো না কোনো দিন নিশ্চয়ই হবে। সেখানে কোনোভাবেই মসজিদের ভিতরে ঢুকে আপনারা দেখতে পাবেন না, যদি না আপনাদের প্যাকেজ ট্যুর থাকে। প্যাকেজ ট্যুর বোধ হয় 21,000 না 22,000 কিছু, আমি দেখিনি, চেক করিনি, সেই রকম হবে দাম নেয়। আর এমনকি ওদের রেস্টুরেন্টেরও খাওয়াটারও প্যাকেজ, অনেকটা বাওয়ালি রাজবাড়ি সিস্টেমের মতো। তো সেটা অনলাইন চেক করে নেবেন। আর কিছু তো বাকি রইল না। চলুন আমরা এবার এখান থেকে বেরোই। ডে ট্রিপের জন্য আজিমগঞ্জ দুর্দান্ত জায়গা, আসুন ঘুরে যান। আপনারা যত ঘুরবেন তত এই মন্দিরগুলো লোকের চোখে পড়বে, তত মন্দিরগুলো বেঁচে থাকবে। আপনার ছেলেপিলে আমার ছেলেপিলে দেখতে পাবে, না হলে পাবে না। ভিডিওটা শেষ করার আগে 3টে রিকোয়েস্ট: লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যদি ভালো না লাগে ডিসলাইক করে যান, কমেন্টে আমাদের গালাগাল দিয়ে যান, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনাদের গালাগাল শিরোধার্য। আর যতক্ষণে নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।